সফলতা তাদেরই প্রাপ্য যারা অন্ধকারে আশার আলো খুঁজে পায়, যারা থেমে যায় না। বরং প্রতিটি বাধাকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠে। নমস্কার। আজকে এমন একজনকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি যিনি প্রমাণ করেছেন সংগ্রাম ছাড়া সাফল্য আসে না, পরিশ্রম করলে কোনো সাফল্যই অসম্ভব থাকে না। আজকে আমার চ্যানেলে বিশেষ অতিথি হিসাবে আমরা পেয়েছি আরিফ মন্ডল স্যারকে, যিনি রিসেন্টলি প্রকাশ হয়েছে ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং বি রেজাল্ট, এবং সেখানে তিনি সফল হয়েছেন এবং এক্সিকিউটিভ পদে তিনি সিলেক্ট হয়েছেন। স্যার, প্রথমেই বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আপনার এই সাফল্যের জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই আমাদের চ্যানেলে। ধন্যবাদ। স্যার, প্রথমে আমি একটু আসবো আপনার আর কি সম্পর্কে একটু জানবো। আপনি কোথা থেকে বিলং করেন, আপনার গ্রাম বা আপনার আর কি যেই আর কি ডিস্ট্রিক্টে বাড়ি। তারপরে আপনি যে এই যে লম্বা একটা জার্নি আর কি সম্পন্ন করলেন, তো সেই সম্পর্কে জানবো। প্রথমত আপনার বাড়ি কোথায়, আপনার স্কুল কোথায়, কবে গ্রাজুয়েশন, এই বিষয়টা একটু আমাদের শেয়ার। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লক। একেবারে প্রান্তিক এলাকা। আমাদের এখান থেকে বর্ডার খুব কাছে, তো গ্রাম্য এলাকায় বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকেই প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক গ্রামের স্কুল থেকেই দিই। তারপরে উচ্চ মাধ্যমিক আলামিন মিশন এবং বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ থেকে আমার কেমিস্ট্রি অনার্স কমপ্লিট করি, এবং বহরমপুর থেকেই প্রিপারেশনটা শুরু করি, মেশে থেকেই ডব্লিউবিসিএস এর জার্নিটা শুরু করলাম কলেজ সম্পর্কে। আচ্ছা, গ্রাজুয়েশন কোন ইয়ারে কমপ্লিট হয়েছে? গ্রাজুয়েশন আমার 2021। 2021। তাহলে মানে ফার্স্ট আর কি যে এক্সাম দেওয়া বিসিএস, সেটা কি 2022? হ্যাঁ, আমার 2022-এ এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। আচ্ছা, প্রথম অ্যাটেম্পটে একদম এক্সিকিউটিভ, সত্যি খুব অসাধারণ। আহ, এখন এজ কত? এখন আমার 26+। 26। বাহ, খুব ভালো। স্যার, আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনি বললেন যে আর কি আপনার 2021 সালে আর কি কমপ্লিট হয়েছে গ্রাজুয়েশন। তো আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার এই স্ট্রাগল টাইমটা আপনি কিভাবে আর কি ফেস করলেন? স্ট্রাগলটা বেশ খুব জার্নিটা খুব সহজ ছিল এমন তো বলবোই না, যথেষ্ট স্ট্রাগল পিরিয়ড গিয়েছে। বিশেষ করে আমাদের এই এলাকা থেকে, যেখানে খুব সুযোগ সুবিধা নেই শিক্ষার, সব দিক থেকে পিছিয়ে, ব্যাকওয়ার্ড এলাকা একেবারে। মানে সেই সুযোগ সুবিধাগুলো থেকে তো অনেকটা বঞ্চিত হয়েছি। আর এই বঞ্চিত হওয়া বা স্ট্রাগল থেকে মেন ইন্সপিরেশন, যে আমার নিজের এলাকায় আমি দেখেছি কেমন মানুষের অসুবিধা কি সমস্যা, সেখান থেকে ভেতর থেকে একটা খিদে জন্মেছিল। তো এই জন্য আমাকে বাইরে থেকে মেসে গিয়ে পড়াশোনা করতে হয়েছে বহরমপুরে গিয়ে। তো এই জন্য বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা মা দুজনেই নিরক্ষর বলতে পারেন। তো বাবা একজন শ্রমিক, সাধারণ শ্রমিক। সেখান থেকে যতটা উপার্জন করতেন সেখান থেকে আমরা দুই ভাইকে পড়াশোনার খরচ চালানো। নিজেও কিছু কষ্ট করেছি বহরমপুরে, টিউশনি করিয়েছি, কোচিং করিয়েছি। তো এইভাবে চলেছে অনেকটা লম্বা জার্নি। যেহেতু প্রসেসটা, সিস্টেমটা এমন স্লো হয়ে গেছে, বিশেষ করে আমাদের 22-এরটা তো সবচেয়ে বেশি হলো বিসিএস এর ইতিহাসে। তো মাঝে মাঝে অনেক ফ্রাস্ট্রেশন এসেছে, ডিপ্রেশন এসেছে, সেটাকে কাম ব্যাক করতে হয়েছে। ধৈর্য ধরে রেখেছি। আহ, জানি একদিন কিছু হবেই, সাফল্য পাবো, এই আশাতেই জার্নিটা কন্টিনিউ করেছি। দাদা, আপনি যেটা বললেন যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার আর কি এই যে স্ট্রাগলটা, ওয়েস্ট বেঙ্গলের বহু গ্রামে, বহু আর কি জেলার প্রান্ত জায়গায় আপনার ভিডিওটা দেখছে। তো তারা কিছু কিছু হলেও একটু আশার আলো দেখতে পাচ্ছে। যে অনেকের ধারণা এটা এই যে ডাব্লিউবিসিএস বা গভর্নমেন্ট জব, এগুলো আর কি যাদের আর কি অনেক রকম আর কি টাকা রয়েছে, যারা অনেক কলকাতার অনেক নামি দামি আর কি ইনস্টিটিউশনে পড়তে পারছে, শুধুমাত্র তারাই পায়। যারা গ্রামে থাকে বা যারা মানে পিছিয়ে রয়েছে, যাদের আর কি মানে ব্যাকগ্রাউন্ড অতটাও ভালো না এডুকেশন দিক থেকে, তারা আর কি পায় না। তো আপনি তাদের একদম ভুল প্রমাণ করেছেন, এবং আপনি আজকে একদম ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যে পরীক্ষা ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেখানে তিনি আপনি সফল হয়েছেন। তো আমাদের যে পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো অবশ্যই থাকবে যে আপনার আর কি যেদিন থেকে আর কি ডিসিশন নিয়েছেন যে আমি ডাব্লিউবিসিএস করবো, মানে এই যে অনুপ্রেরণাটা কার কাছ থেকে,
বা কিভাবে? অনুপ্রেরণা ছোট থেকে পড়াশোনার প্রতি একটা ইচ্ছে ছিল। আহ, বাবা মারও খুব ইচ্ছা ছিল তাদের, যে তারা যে জীবনে যে প্রবলেমটা ফেস করেছে সেটা যেন আমাদের না করতে হয়, সেজন্য ছোট থেকে পড়াশোনা অনুপ্রেরণা দিয়েছে। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা ভালো করতাম। কিন্তু আস্তে আস্তে ভীষণটা ক্লিয়ার হলো যখন গ্রাজুয়েশন আমার কেমিস্ট্রি অনার্স, তারপরে যখন কোভিড যখন প্যান্ডেমিক, যখন পুরো পৃথিবী লকডাউন, তখন আমি বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি। এবং সেই সময়টা আমি খুব ভালো করে অবজার্ভ করেছি এবং নিজের সেখান থেকে আমার জার্নিটা শুরু। সেই সময় এই বিভিন্ন রকম ইউটিউবে ইন্টারভিউ দেখা, জব প্রোফাইল, এখান থেকে আস্তে আস্তে ইন্সপিরেশনটা ধীরে ধীরে নেওয়া, একটা ক্লিয়ার একটা মাথায় চিন্তা ভাবনা চলে এসেছিল যে আমার ভেতরের যে ইচ্ছা বা আমার যে কোয়ালিটিস, ইনার কোয়ালিটিস, সেটাকে আমি এই সার্ভিসেই ভালোভাবে কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি। তারপরেই সেখান থেকে আমার জার্নিটা শুরু করে দিই, প্রায় 20-21 থেকে, 2020-21 থেকে, মানে আমার ফার্স্ট অ্যাটেম্পটেড 1-1.5 বছর আগে থেকে আমি প্রিপারেশনটা শুরু করেছিলাম টুকটুক করে, গ্রাজুয়েশনের লাস্ট ইয়ার থেকে। আচ্ছা, এবার আমি যে প্রশ্নটা করব আপনাকে, যে যে আপনার একদম প্রথম অ্যাটেম্পটে আর কি সফলতা, এটা অনেকেরই হয় না, অনেকের 3-4 বছর আর কি লেগে যাচ্ছে, তাও আর কি হচ্ছে না, পিডি হচ্ছে তো মেন হচ্ছে না, প্রথমবারের পিডি মেন ইন্টারভিউ একবারে আর কি ক্র্যাক। তো আপনার যে আর কি বুক লিস্ট বা আপনার স্ট্র্যাটেজি, সেই বিষয়টা কি ছিল? প্রথম অ্যাটেম্পটে যদি পেতে হয়, শুধু আমি না, অনেকেই পেয়েছে, বা প্রথম অ্যাটেম্পটে পেতে গেলে সেটা হচ্ছে একটা আমাদের ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি থাকা উচিত। আমার প্রত্যেকটা স্টেপ নিয়ে একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি থাকবে, আমি প্রিলিমস মেন্স ইন্টারভিউ করে আমি হ্যান্ডেল করব, কি করে ফেস করব, এবং প্রত্যেকটা স্টেপের আগে আমাকে সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হয় ভালো করে। প্রিলিমস এর আগে আমাদের জানি 200 মার্কের এমসিকিউ হয়, সেখানে জিএস পেপার থাকে, সবকিছু মিক্স থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস পেপার সবগুলো থাকে। সো এবং মেন্সে গিয়ে আমাদের এমসিকিউ থাকে, ডেসক্রিপটিভ থাকে এবং অপশনাল থাকে। এবং ইন্টারভিউর সময় আমাদের 200 মার্কের ইন্টারভিউ ফেস করতে হয়। তাহলে প্রিলিমস এর আগে আমি আমার সময়টাকে আমি ভাগ করে নেব, যে প্রিলিমস এর আমার যে সাবজেক্ট গুলো, বেসিক সাবজেক্ট গুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যে সাবজেক্ট গুলো, সেটা অন্তত যেন আমার প্রিলিমিনারি লেভেলে আমার কভার থাকে। এবং সেই জন্য আমি যদি শুরু করতে চাই, আমি একেবারে বলবো যারা বিগিনার, যারা ফ্রেশ শুরু করতে চাইছে, তাদের ক্ষেত্রে তারা একটা যে কোনো একটা ভালো জিএস ম্যানুয়াল দিয়ে শুরু করতে পারে। যেমন আমি নিতিন সিংহানিয়া স্যারের বইটাকে রেফার করি। আর সেই বইটা দিয়ে আমি যদি পড়া শুরু করি, তাহলে ওখানে আমার প্রিলিমিনারি সমস্ত বইটা খুব ভালো করে পড়লে প্রিলিমিনারি বইটা পড়াটা আমার কভার হয়ে যাচ্ছে। এবং তারপরে যদি আমি সময় পাই, তাহলে হিস্ট্রির জন্য আমি বাংলায় পড়লে জীবন মুখোপাধ্যায়, বা মডার্নটা পড়ে নিলে আমি রাজীব ভাই স্যারের বইটা পড়ে নিলাম, তাহলে হিস্ট্রিটা আমার একটু বেশি কভার থাকলো, তখন হিস্ট্রিতে কোশ্চেনটা একটু বেশি আসার টেন্ডেন্সি। তাহলে এইগুলো যদি সময় পাই, তাহলে আমি প্রিলিমস আগে পড়ে নিলাম। আর যদি সময় না হয়, তাহলে ম্যানুয়ালটাকে ভালো করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করলাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাজারে অনেক বই পাওয়া যায়, যেমন স্ক্যানার। তো সেই বই থেকে আমি সুন্দর করে অ্যানালাইসিস করে, এবং তার সঙ্গে সঙ্গে অপশন গুলোকে অ্যানালাইসিস করলাম, তার রেলেভেন্ট এক্সট্রা টপিক গুলোকে পড়ে নিলাম। কারণ বিসিএস আর প্রিলিমসে কিছু কোশ্চেন রিপিট না হলেও থিমেটিক্যালি কিছু রিপিট হয়, কিছু প্রশ্ন সেই রকম প্রাসঙ্গিক থেকে থাকে। তাহলে সেটা আমার প্রিলিমিনারি ধাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার আগে আমার কিছু মেইনস এর জন্য আমাকে অপশনালটা কিছুটা হলো আমার ধারণা যেন বেসিক ক্লিয়ার থাকে, কিছুটা পড়ে রাখতে হবে। বাংলা ইংলিশ কিছুটা ধারণা রাখতে হবে, যেন আমি প্রিলিমস এর পরে সময় যদি খুব ভালো পাই, তাহলে ভালো আমি ডিটেলস পড়তে পারবো। নয়তো কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, যখন তাড়াতাড়ি সেটা যদি কমপ্লিট করে দেয়, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই একটা ধারণা নিয়ে আমাকে চলতে হবে, জিএস গুলোকে ভালো গুরুত্ব দিতে হবে, অপশনাল এবং আমার কম্পালসরি পেপার গুলোকে, বাংলা ইংলিশটাকে আমার কিছুটা পর্যন্ত বেসটা ক্লিয়ার রাখতে হবে, যেন আমি খুব শুরুটা একেবারেই যেন আমি সমুদ্রে এসে না পড়ি প্রিলিমসের পর। আচ্ছা, মোটামুটি প্রিলিমস একটা ধারণা পাওয়া গেল। এবার একটু আসবো আমি যে মেন্স এর যে একটা স্ট্র্যাটেজি বা মেন্স এর যে বাংলা ইংলিশ, তারপর আর কি অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে, তো সেক্ষেত্রে আপনার বুক লিস্ট কেমন ছিল? আচ্ছা, মেন্স এর ক্ষেত্রে যদি আমি প্রথম আসি বাংলা পেপার, তাহলে বাংলার ক্ষেত্রে আমাদের যে আমাদের কোশ্চেন গুলিকে অ্যাটেম্প করতে হয়, সেখানে কোনো গতানুগতিক বই পড়ে কিছু হয় না। বাংলার ক্ষেত্রে লেখার একটা স্কিল দরকার। এবং সেখানে আমি পেপার পড়তে খুব সবাইকে রেফার করি, নিজেও পড়েছি। তাহলে আমার বাংলা এবং ইংলিশের জন্য আমি যদি পেপারটা পড়তে পারি, রেগুলার পড়লে খুব ভালো। টাইম না থাকলে আমি একটু গ্যাপ দিয়ে পড়লাম, অন্তত এডিটোরিয়াল পেজটা পড়ে নিলাম, বাংলা আনন্দবাজার বা যে কোনো পত্রিকা, ইংলিশের ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বা টেলিগ্রাফ। তাহলে এই পেপারটা পড়লে কি আমাদের ভেতরে একটা লেখার একটা ধারণা চলে আসে। এবং আমি সপ্তাহে চেষ্টা করব দুটো বাংলার টপিক, দুটো ইংলিশ টপিক,
লিখে ফেলা, এবং পরীক্ষা যখন আগে আসবে সেই আগে আমি পুরো পেপারটা একসঙ্গে লিখবো। আমি 3 ঘন্টা বসে পুরো পেপারটা আমি একসঙ্গে লিখবো, যে আমি পুরো ফুল লেন্থ মক টেস্টের মতো বাংলা এবং ইংরেজি দেবো। তো সেখান থেকে আমি কাউকে দিয়ে চেক করিয়ে নিলাম বাংলা ইংলিশটা লেখাটা কেমন হলো। প্রথমে আমাদের রুলস গুলো নিয়মগুলো জেনে নিতে হবে, লেখার ধারণাটা কি সেটা যে কোনো ইউটিউবে ক্লাস থেকে বা কোনো স্যারের কাছ থেকে বা কোনো একটা বই থেকে একবার দেখে নিলাম ধারণাটা কি। তারপরে লেখাটা প্র্যাকটিস করা হচ্ছে মেন, বাংলা ইংলিশের ক্ষেত্রে লেখাটাই প্র্যাকটিস করাটাই মেন। সেই লেখাটা প্র্যাকটিস করার পরে আমি কাউকে দিয়ে চেক করে নিলাম, কোনো বড় সিনিয়র দাদা বা কোনো স্যার থাকলে তো খুব ভালো। এরপরে বাংলা ইংলিশটা এই লেখা কন্টিনিউ করার পরে আশা করছি নাম্বারটা বেশ ভালো তোলা যায়। এখন নাম্বার বেশ ভালোই দিচ্ছে ডেসক্রিপটিভ পেপার গুলো তো নাম্বার দিচ্ছে। এবার যদি আমি আসি পেপার 3 বা হিস্ট্রি, এবং হিস্ট্রি দিয়ে আমি শুরু করছি। হিস্ট্রির ক্ষেত্রে আমি বললাম প্রিলিমিনারি লেভেলের আগে একটা আমার পড়া হয়ে গেছে অলরেডি। এবার মেন্সের জন্য যদি আমি এক্সট্রা পড়তে চাই, তাহলে আমাকে প্রথমে মডার্ন হিস্ট্রিটা পড়তে হবে। মডার্ন হিস্ট্রির আমি রাজীব আহির স্পেকট্রাম বইটাকে রেফার করি, সেই বইটাকে সুন্দর করে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে আমি ধারণা পাবো কেমন প্রশ্ন আসে, সেই জিনিসগুলোকে হাইলাইট করে আমি পড়ে নেবো। এবং অ্যানসেন্ট মেডিভাল যে পোর্শনটা, সেই পোর্শনটার জন্য খুব ডিটেলস দরকার নেই, পুনন্দল দাইয়া ম্যামের বইটা পড়া যেতে পারি, কিন্তু ওখানে খুব স্পেসিফিক ভাবে আমাকে বেছে বেছে পড়তে হবে। অ্যানসেন্টে খুব ডিটেলস কিন্তু পড়ার দরকার নেই, কারণ আমাদের সেটা ইউপিএসসির অনেক ক্ষেত্রে একটু ডিটেলস হয়ে যায়। তো এই গেল হিস্ট্রি। হিস্ট্রির পরে আমি যদি জিওগ্রাফিতে আসি, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছু ক্লাস করেছিলাম এবং সেলফ নোট করেছিলাম, খাতায় আমি নোট করে নিয়েছিলাম জিওগ্রাফির চ্যাপ্টারে, যে খুব শর্ট লুসিড নোট, সব সাবজেক্টে করতে পারিনি। কিন্তু জিওগ্রাফি যদি কেউ বই পড়তে চায় তাহলে আমি বলবো যে পেরিয়ার বইটা খুব ভালো বই রয়েছে, যদিও আমি এটা নিজে পড়িনি কারণ অনেক পরে আমি জানতে পেরেছিলাম। তো যারা অলরেডি পড়েছেন তারা সেটাই কন্টিনিউ করুন। না হলে নতুন যে শুরু করবে সে পেরিয়ার বা মহেশ কুমার বানওয়াল যে কোনো একটা বই খুব ভালো করে যদি পড়া যেতে পারে, তাহলে সেখান থেকে আমাদের পুরো জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য বলবো কার্তিকচন্দ্র মন্ডল স্যারের বইটা পড়া যেতে পারে, কিন্তু খুব অনেকটা লেন্দি হয়েছে, খুব বেছে বেছে পড়তে হবে, কিছু এরর মিস্টেক থাকতে পারে। সেক্ষেত্রে ম্যানুয়ালের পেছনে নিতিন সিংহারা স্যারের যে পেছনের দিকে যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টের একটা রয়েছে, খুব শর্টে প্রিসাইজ হবে, ওইটা পড়লে আমার মনে হচ্ছে মোর দ্যান এনাফ, কারণ কোশ্চেন খুব একটা বেশি আসে না, যতটুকু আসে ওখান থেকে আমার কভার হয়ে যাবে বলে আশা করি। তো এই গেল হিস্ট্রি জিওগ্রাফি। এবার পলিটির ক্ষেত্রে যদি আমি আসি, পলিটির ক্ষেত্রে সবাই যেটা পড়ে, এম লক্ষ্মীকান্তের পড়ার সময় কিছু কিছু জিনিস আমাদের বাদ দিতে হবে। প্রথমে প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল রাইট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, প্রিয়াম্বেল, বেসিক ফিচার্স, পার্ট শিডিউল, এইগুলো তো পড়তেই হবে, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। আর্টিকেল থেকে অনেক প্রশ্ন আসে, আর্টিকেল, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, এগুলো খুব ভালো করে পড়তে হবে, এগুলো খুব বিশেষ খুব হট টপিক। তাহলে এই টপিক গুলোকে আমাকে বেছে নিতে হবে, প্রথমে আমাকে সেইগুলো আগে কভার করতে হবে। তারপরে যদি আমার সময় থাকে তাহলে আমি এক্সট্রা কিছু পড়বো। এবং যেমন কনস্টিটিউশনাল বডিজ, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমি 2 to 3 লাইন নোট করবো বা 2 to 3 লাইন পড়ে নেবো, এদের টেনিওর কত, কে অ্যাপয়েন্ট করে, ফাংশনটা কি, ব্যাস এইটুকু, এর বেশি আমার কিন্তু জানার দরকার নেই। তাহলে এইভাবে পলিটিটাকে আমাকে মেক আপ করতে হবে। ইকোনমির ক্ষেত্রে কনসেপ্টটা খুব ম্যাটার করে। ইকোনমির ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে আমরা কোনো বই পড়ে কিন্তু উদ্ধার করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে ইকোনমির ক্ষেত্রে বেসিক কনসেপ্ট গুলো আমাকে ক্লিয়ার করতে হবে, সেটা ইউটিউবে ক্লাস আছে, কোনটা প্লেলিস্ট ধরে আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম, বাংলা বা ইংরেজি যেটা আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। তাহলে আমি ইকোনমির কনসেপ্টটা ক্লিয়ার করার পরে আমি যে কোনো একটা বই তুললাম, বই তুলে নীতিশ সিংহানের স্যারের বইটা পড়া যেতে পারে, আমি নীতিশ সিংহা স্যারের বইটা পড়েছি, তো ওই বইটা পড়ে আমি ইকোনমিটা পড়ে নিলাম। ইকোনমি এমন একটা সাবজেক্ট, একবার যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া যায় তারপরে কিন্তু কোশ্চেন কিন্তু আর বাঁধবে না, যেই কোশ্চেন আসে কিন্তু আমি খুব হাই স্কোর আমি করতে পারবো। এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে লিঙ্ক করতে হবে, বাজেট, ইকোনমিক সার্ভে, কি কি নতুন আপডেট আসছে, রেপো রেট, রিভার্স রেপো রেট কি চেঞ্জ হচ্ছে, নতুন কোনো কমিটি হচ্ছে কিনা, কি তাদের রেকমেন্ডেশন আসলো, এইরকম কিছু কিন্তু আমাদের মান্থলি শর্ট নোট করে রাখতে হবে। তাহলে আমাদের ইকোনমিটা কভার হয়ে যাবে। তাহলে আশা করছি আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিটা আমি বলতে পারলাম। দেন আসি আমি সায়েন্স যে পেপারটা পরে, সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্টের কিছু প্রশ্ন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন থাকে। সায়েন্স এই পেপারটা কিন্তু খুব একটা আনপ্রেডিক্টেবল হয়ে আছে দিনকে দিন, কারণ এই পেপারটায় অনেকে 100
110 স্কোর করতে হাবিজাবি খাচ্ছে, অনেকে আবার 70 গিয়ে আটকে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো এই পেপারটাকে আমাদের গুরুত্ব অবশ্যই দিতে হবে, কিন্তু খুব স্মার্ট ওয়ার্ক করতে হবে এই পেপারটার ক্ষেত্রে। যেমন সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে খুব শর্ট রিভিশন দিয়ে, যেমন জেনারেল এনসাইক্লোপিডিয়া পড়ে আমি খুব তাড়াতাড়ি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো রিভিশন করে নিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করে নিলাম, তাহলে আমার সায়েন্সটা হয়ে গেল। ওখান থেকে এনভায়রনমেন্ট পোর্শনটাও পড়ে নিলাম, তাহলে সায়েন্স এনভায়রনমেন্ট হয়ে গেল। কিন্তু যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্সকে ভয় পাচ্ছে বা আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে বলবো তারা প্রথমত তাদের স্কুলের 9-10 বইটাকে আর একবার ভালো করে দেখে নেওয়া যেতে পারে। সেখানে বেসিক বেসিক যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সঠিক যে মানে আমাদের ভৌত বিজ্ঞান যে বইটা পড়ি, সে বইটা, জীবন বিজ্ঞান যে বইটা পড়ি, সে বইটা পড়লে অন্তত আমার সহজ প্রশ্নগুলো যেন মিস না যায়। এবং পেপার পরে কিন্তু আমাদের খুব অ্যাটেম্প করতে হবে, খুব মানে খুব স্মার্ট ভাবে অ্যাটেম্প করতে হবে কোশ্চেন গুলোকে। তাহলে সায়েন্সটা এভাবে করার পরে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু হবে। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বারবার, যে কোনো বই থেকে সেটা করা যেতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা অনলাইনে অনেকে প্র্যাকটিস করে। তাহলে সায়েন্স এইভাবে রেডি করার পরে স্ট্যাটিক জিকেটা কোনো কোনো বছর অনেক বেশি প্রশ্ন দেয়, কোনো বছর খুব কম প্রশ্ন দেয়, তাহলে এটাও অনেকটা আনপ্রেডিক্টেবল হয়েছে। স্ট্যাটিক জিকেটা করার ক্ষেত্রে আমি বলবো খুব বেশি এখানে পিএইচডি করার দরকার নেই, কারণ সেটা করতে গেলে এটাতে খুব মেমোরি একটা বার্ন আউট হতে পারে, অনেকটা মেমোরির দরকার আছে এখানে। তো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে লুসেন্টের পেছনে একটা মিসলেনিয়াস কোশ্চেন বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমি স্ট্যাটিক জিকেটা একবার দেখে নিতে পারি। বা কোন একটা খুব লুসিড একটা নোট যদি পাওয়া যায়, সেই নোটস থেকে আমি একবার পড়ে নিলাম স্ট্যাটিক জিকেটা। তাহলে সায়েন্স গেল, স্ট্যাটিক জিকে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এ প্রথমে যারা আমরা শুরু করি, খুব ইন্টারেস্ট থাকে, ডেইলি 1-2 ঘন্টা ক্লাস করছি, নোট দেখছি, আদৌ এতে কোনো কাজ হয় না। আমরা যদি পেপার যেহেতু আমরা পড়ছি, ওর উপর একটা হাইলাইট আমাদের মাথায় থাকছে, আহ, তো দিনকে দিন এইগুলো একবার একটা দুটো করে পয়েন্ট লিখলাম, বা মাসের শেষে কোনো ম্যাগাজিন পড়ে এটাকে আমি শর্ট নোট করে নিলাম, ব্যাস, এইটুকুই। বেশি কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, কারণ অনেক পেপার আছে পড়ার। আমাকে টাচে থাকতে হবে, যেগুলো খুব নিউজে আছে সেই টপিক গুলো কভার করলেই হবে। ওইখান থেকে প্রশ্ন আসলে পারবো, না আসলে কেউই পারবে না উদ্ভট প্রশ্ন করে। তাহলে এইগুলো আশা করছি পেপার ফোরে সায়েন্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তাহলে। তাহলে আর কি, ম্যাথ রিজনিং। ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে বলবো, ম্যাথ রিজনিং পেপারটা আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, কিন্তু এখন রিজনিংটা খুবই কমিয়ে দিচ্ছে। আমাদের 22-এর সময় তো রিজনিং নেই বললেই চলতো, সেই 10টা থেকে 12টা হয়তো রিজনিং এর প্রশ্ন দিয়েছিল, বাকি পুরোটাই ম্যাথ, এবং খুব অ্যাডভান্স ম্যাথ, এবং খুব বেশ টাইম কনজিউমিং ছিল। 2021 থেকে এই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ম্যাথ রিজনিং এর প্যাটার্ন করতে হবে, টুকটাক প্র্যাকটিস করতে হবে। প্রথমত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অন্তত খুব বেশি পূর্ব দেখার দরকার নেই। গত 4 বছর কোশ্চেন আমি দেখলে বুঝতে পারবো। আমরা যদি 19, 20, 21, 22 বা 20, 21, 22, 23 এই 4টে বছরে আমরা প্রশ্ন দেখে নিই, তাহলে দেখতে পারবো, কারণ আগের প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা ছিল। তাহলে আগের প্যাটার্ন আমি দেখলে দেখবো 100টা ম্যাথ, 100টা রিজনিং বা এরকম ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল, কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে গত 3-4 বছরের প্রশ্ন দেখলে আমি আইডিয়া পেয়ে যাবো। তারপরে আমি কি করব, সেই টপিক গুলোকে, অ্যারিথমেটিকের কিছু চ্যাপ্টার, অ্যাডভান্সের কিছু চ্যাপ্টার, এবং রিজনিং এর কিছু চ্যাপ্টার, তাহলে সেইগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবো। প্রথমত আমি সায়েন্স, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা যে কোনোই হোক না কেন, প্রথমে ম্যাথটা আমাকে ভালো করে শিখতে হবে। শেখার জন্য যদি কোনো শিক্ষকের নেওয়ার দরকার হয়, নিতে কোচিং এ যাওয়ার দরকার হয়, কোনো ক্লাস নেওয়া নেওয়া যেতে পারে, অনলাইনে অনেক ইউটিউবে ক্লাস অ্যাভেলেবল আছে, সেটা দেখেও আমি অনলাইন থেকে অনেকটা হেল্প পেয়েছি, সেখান থেকে আমি ক্লাসগুলো শিখেছি। তো সেখানে চ্যাপ্টার ওয়াইজ শেখা নাগার পরে, একবার আমি যখন ব্যাপারটা শিখে নিলাম, আয়ত্ত করে নিলাম, তারপরে আমি যে কোনো বই তুলবো। এবং সব থেকে ভালো হয় যদি আমরা সিজিএল এর প্রিলিমিনারি পেপার গুলো তুলি, সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বা এসএসসি যে কোশ্চেন গুলো পরে, সেটা আমি খুব খুব বেশি না, একটা চ্যাপ্টার থেকে আমি যেন সব টপিক গুলো আমার কভার হয়। খুব এক্সটেন্সিভলি প্র্যাকটিস দরকার নেই, একটা চ্যাপ্টারে যেমন 15টা টাইপ হয়, তাহলে 15টা টাইপের আমি প্রত্যেকটা টাইপে 3টে 3টে করে কোশ্চেন প্র্যাকটিস করলাম, বা 4টে 4টে করে কোশ্চেন প্র্যাকটিস করলাম। তাহলে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কভার করলাম, অ্যারিথমেটিক করলাম, অ্যাডভান্স করলাম। রিজনিং এর ক্ষেত্রে একটা লাল কালারের বই পাওয়া যায়, টেস্ট অফ রিজনিং বলে, কি প্রেমচাঁদ অ্যান্ড জয়তাজ সাইড, মনে হয় এরকম একটা অথর আছেন। তো সেই বইটা থেকে আমি সব টপিক চ্যাপ্টার দরকার নেই, বিশেষ কিছু কিছু পার্টিকুলার চ্যাপ্টার থেকে প্রশ্ন করে, ক্লক, ক্যালেন্ডার, তারপরে
যে ফিগারের যে প্রশ্নগুলো থাকে, তো সেই কিছু কিছু ওইগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করব, দিয়ে রিজনিং গুলো আমরা প্র্যাকটিস করবো। তাহলে এই প্র্যাকটিসটা মেন ব্যাপার। আমি যদি ডেইলি 1 ঘন্টা অন্তত দিতে পারি ম্যাথে এবং রিজনিং মিলে, তো এটা আমি ডেইলি প্র্যাকটিস করতে 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 মোটামুটি 6 মাস বা 8 মাস প্র্যাকটিস করলেই একটা আয়ত্ত চলে আসবে, এবং পরীক্ষার আগে ফুল লেন্থ টেস্ট দিতে হবে। পুরো পেপারটা আমি দিলেন, কারণ টাইমের একটা ব্যাপার, অনেক সময় এই পেপারটা কমপ্লিট করা যায় না। ম্যাথের রিজনিংটা হয়তো পেছনের প্রশ্নগুলো সহজ হচ্ছে, আমি দেখতেই পারবো না কোশ্চেন গুলো। তো সেটা যেন না হয়, প্রথম থেকেই স্পিডটা মেনটেন করতে হবে, এবং স্পিডটা আসবে রেগুলার প্র্যাকটিস এবং কিছু পরীক্ষার আগে ফুল লেন্থ টেস্ট দিলে। তো এইভাবেই ম্যাথ রিজনিংটাকে আমাদের, এবং এটা খুব স্কোরিং পেপার। অনেকে 170-80 তুলে দেয়, অনেকে আবার 80 থেকে আটকে যায়। তো এখানে একটা হিউজ কিন্তু গ্যাপ তৈরি হয়ে যায়। তো এই ম্যাথ রিজনিং পেপারটাকে গুরুত্ব দিতে হবে, সায়েন্স হোক আর আর্টস হোক, এখানে যাক। স্যার খুব ভালো করে সবকিছু ডিটেলস ডিসকাশন করলো। এবারে একটু জিজ্ঞাসা করবো যে আপনার অপশনাল কি ছিল? আমার অপশন অ্যানথ্রোপোলজি ছিল। আচ্ছা, এই অপশনাল চুজটা একটা খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যারা আর কি ক্যান্ডিডেটরা রয়েছে, তো অপশনাল কোন সাবজেক্টটা নেওয়া উচিত? অপশনালের ক্ষেত্রে আগে একটা মিথ ছিল যে কিছু কিছু পার্টিকুলার অপশনাল সেইগুলো চুজ করলেই হাই স্কোর করা যায়, কিন্তু গত কয়েক বছর থেকে সেই মিথটা কিন্তু ভেঙে গেছে। প্রথমেই বলবো, যারা গ্রাজুয়েশন সাবজেক্ট যদি অনার্স করে থাকেন বা কোনো সাবজেক্টের প্রতি খুবই নলেজ বা ভালোবাসা থেকে থাকে, প্যাশন থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে সেই সাবজেক্টটা চুজ করা যেতে পারে। এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এবং ইদানিং এই সাবজেক্ট গুলো থেকে ভালো স্কোর হচ্ছে। যারা নিজের সাবজেক্ট দিয়ে পরীক্ষা দিচ্ছে, হিস্ট্রি হোক, সোসিওলজি হোক, বা সেটা ফিজিক্স কেমিস্ট্রি হোক, তো এইগুলো আমার অলরেডি তৈরি আছে। তাহলে আমাকে বিসিএস এর কোয়েশ্চেন দেখে সেই ওরিয়েন্টে কিছু নোট বানিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে। আমার কিছু ম্যাটেরিয়াল ঠিকঠাক রেডি করলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি কারো মনে হয় যে নতুন কিছু সাবজেক্ট নেব, তাহলে আমাকে প্রথমে চুজ করতে হবে, দেখতে হবে তার সিলেবাসটা। তার সিলেবাসটা দেখতে হবে কতটা সিলেবাসটা প্রিসাইজ আছে, কারণ অ্যাকচুয়ালি তো আমাকে পরীক্ষায় নাম্বারটা তুলতে হবে। তাহলে সিলেবাসটা একটু প্রিসাইজ এবং আমার আয়ত্তের মধ্যে হওয়া দরকার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখতে হবে যে কোশ্চেনটা কেমন টাইপের প্রশ্ন হচ্ছে, কোশ্চেনের রিপিটেশন ঠিকঠাক কেমন হচ্ছে, যেন আমি প্রিভিয়াস ইয়ার থেকে কিছুটা হেল্প পাই। তাহলে প্রিভিয়াস ইয়ার সিলেবাস, এবং আমার হাতে টাইম কতটুকু আছে, আমার গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ডটা কেমন, এই 3-4টে জিনিস আমাকে মাথায় রেখে কিন্তু সিলেবাস আমাকে অপশনালটা কিন্তু চুজ করতে হবে। আমার ক্ষেত্রে আমি অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা যখন আমি শুরু করি, খুব ডিসিশন নেওয়া খুব ভাইটাল, কিন্তু আমি নেওয়ার আগে 1-1.5 মাস খুব ভালো করে অপশনাল সিলেবাসটা দেখেছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেছিলাম, সিনিয়রদের সঙ্গে একটু কথাবার্তা বলেছিলাম, তাদের কনসাল্ট করেছিলাম। তারপরে মনে হয়েছিল যে না, এই সাবজেক্টটা খুব আমার ক্ষেত্রে ইন্টারেস্টিং লেগেছিল, যে আমাদের নিজস্ব কালচার, অ্যানথ্রোপোলজি, মানুষের সম্পর্কে জানা বা তাদের হিস্ট্রি কালচার সম্পর্কে ভালো করে পড়াশোনা করা। তো এই জন্য অ্যানথ্রোটা নিয়েছিলাম। এবং অ্যানথ্রো এই চুজ করার পরে অপশনালের ক্ষেত্রে যদি টিচারের প্রয়োজন হয় বা গাইডেন্সের প্রয়োজন হয়, সেটা নেওয়া যেতে পারে, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল থাকে না। নিজে থেকেও করা যায়, আমি নিজে থেকেই করেছি অপশনালের জন্য, সম্পূর্ণটাই আমার নিজের পরিশ্রম, কোনো টিচারের সহযোগিতা পাইনি। কিছু নোটস বন্ধুদের সঙ্গে কালেক্ট করেছিলাম, সিলেবাস ধরে সবসময় আমার টেবিলের সামনে যেমন সিলেবাসটা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা থাকে, এই দুটো মেন ব্যাপার। তার সঙ্গে আমি অনেকগুলো বই পড়ে সেখান থেকে আমি সেল অপশনালে ভালো মার্কস আসতে বাধ্য। একবার যদি টাইম দিয়ে নিজে থেকে নোটটা করে নেওয়া যেতে পারে, তারপরে পরীক্ষার আগে রিভিশনটা খুব ইজি হয়ে যায়। এবং দেখা গেল ব্যাড লাকলি ফার্স্ট অ্যাটেম্পট আমার হলো না, তাহলে সেকেন্ড অ্যাটেম্পটে আমি সেই নোটটা আমাকে আবার জাস্ট রিভিশন করতে হবে। তাহলে এই সেলফ নোটটা করে নিলে কিন্তু খুব সুবিধা হয়ে থাকে। আমি নিজে থেকে এটা করেছিলাম, তো এটা খুব হেল্পফুল হয়েছে। অ্যান্সার হতে অনেকটা সময় দিয়েছি, কিন্তু কিছু কয়েক বছর থেকে কিছু গতানুগতিক অপশনের নাম্বারটা একটু কম আসছে। তো সেই দিক থেকে সচেতন ভাবে নিজের আহ, আহ, ভালো যেটা আমার মনে হবে সেটাই নিজে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি একটা প্রশ্ন আপনাকে করবো যে এই যে পুরো জার্নিটা, এটা কি সেলফ স্টাডি ছিল নাকি আপনি কোনো কোচিং এর সাথে যুক্ত ছিলেন? কোচিং, আমি গতানুগতিক কোনো কোচিং এর সঙ্গে যুক্ত হইনি। প্রথমত কোচিং, ভালো কোচিং সেই কলকাতার যদি নামি দামি কোচিং বলি, সেখানে ফিস দেওয়ার মতো বা সেখানে গিয়ে থাকা পড়াশোনা করার মতো সেরকম সুযোগ বা সেরকম রিল্যাক্সেশন আমার কাছে ছিল না। আমি বহরমপুরে বসে থাকতাম ওখানে। আমি একটু আগে বললাম ফ্যামিলির কথা, তো আমাকে সেখানে টিউশন পড়াতাম, কোচিং পড়াতাম। যখন শুরু করি প্রিপারেশনটা একেবারে বিগিনিং ইনিশিয়াল স্টেজ, সেখানে বহরমপুরে কিছু টিচারদের বা সেখানে কিছুটা গাইডেন্স পেয়েছি, ইনিশিয়াল বেনিফিটটা পেয়েছি প্রিলিমস এর আগে।
তো সেই প্রিলিমস এর আগে সেটা থেকে একটা আইডিয়া করেছি কিছু টিচারদের সঙ্গে গাইডেন্স বা ক্লাস নেওয়া। আর তারপরে পুরো জার্নিটাই মেন্সের জার্নি বা প্রিলিমস এর আগে থেকেই নিজের যে একটা ফোকাস পুরোটাই সেলফ স্টাডি করে হয়েছে। এই জন্য আরো মানে স্ট্রাগলটা একটু বেশি হয়েছে। সঙ্গে যদি একজন গাইডেন্স বা ক্লাস থাকলে খুবই সুবিধা হয়, খুব ভালো। কারো যদি মনে হয় যে আমার কোচিং দরকার আছে, অবশ্যই কোচিং সে নিতে পারে। তার যদি সেখানে অনলাইন হোক বা অফলাইন হোক, তার যদি সুযোগ সুবিধা থাকে বা সেটা অ্যাভেলেবল থাকে, অবশ্যই নিতে পারে। সেটা তার পার্সোনাল ডিসিশন। আচ্ছা, আমি একটু আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে আপনার যে এমসিকিউ স্কোর, ঠিক আছে, সেটা আর কি কত ছিল, যেটা আর কি এমসিকিউ দিয়েছিল পিএসসি, তো এমসিকিউ আর কি যে চারটে পেপার, সেখানে আপনার স্কোর কত ছিল? এমসিকিউ পেপারটাতে আমার স্কোর ছিল 540 প্লাস মতো, 540। আমার অ্যাপ্রোচটা ছিল খুব ব্যালেন্সড অ্যাপ্রোচ। মানে আমি এমসিকিউ এবং ডেসক্রিপটিভ দুটোকেই খুব ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিলাম। তো এমসিকিউ স্কোরটা আমার 540 মতো হয়েছিল। আমি আরো একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, 620 মতো, কিন্তু 22-এর কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড করেছিল এমসিকিউ পেপারটা আগের বছরের তুলনায়। তো সেখানে গিয়ে একটু সিলি মিস্টেকও হয়েছিল, এই জন্য স্কোরটা মোটামুটি 540। এবং এইটার কারণে কিন্তু অনেকটা মেন্টাল ব্যাপার আছে। পরীক্ষার দিনগুলোকে আমি যদি একটু ডেসক্রাইব করি, যে পরপর 3টে দিন 6টা পেপার পরীক্ষা দেওয়া, মাঝে কিছুটা গ্যাপ, আবার দুটো অপশনাল পেপার দেওয়া। তো ওই পরীক্ষার দিনগুলোতে আমাদের খুব কিন্তু ফ্রি মাইন্ডেড থাকা উচিত। আমার যা পড়াশোনা, যা প্রিপারেশন আমি সেটা অলরেডি করে ফেলেছি। 1 বছর, 1.5 বছর, 2 বছর যা আমি সময় পেয়েছি, পরীক্ষার দিনে গিয়ে আমি কোনো হেডেক নেবো না। পরীক্ষার দিন সেদিন আমি আমার হিরো, সেদিন আমি হিরো হিসেবে যাব। ফুল অ্যাটিটিউডে গিয়ে পরীক্ষা দিয়ে আমি কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে চলে আসবো। তো ফার্স্ট অ্যাটেম্পটে গিয়ে কিছুটা আমরা ওভার থিঙ্ক করে ফেলি, ওভার একটু প্রেশার, নিজে এক্সপেকটেশন থেকে। তো ওটা আমার ক্ষেত্রেও কিছুটা হয়েছিল। পরীক্ষার দিনে বা পরীক্ষার মাঝে গ্যাপেও দেখা যাচ্ছে অনেক সময় কিছুটা পড়ে ফেলেছি। তো ওটাতে গিয়ে কি আমার যখন ওই আউটপুটটা যখন দিচ্ছে, ওটা কিন্তু ভ্যারি করে। এমন আমি পড়ে কিন্তু ইনপুট কিছু নিতে পারবো না, যেমন প্রশ্ন চলে আসলো তেমন একটা দুটো আসলেও ওই একটা দুটো হয়তো পেরে গেলাম, বাকিগুলো আমি দেখাচ্ছি ওখানে গিয়ে একটু ভুল করে দিলাম ওই প্রেশারে। ওই সময় পুরো ফ্রি মাইন্ডে থাকা, শরীর স্বাস্থ্য ঠিক রাখা, ফ্রি মাইন্ডে গিয়ে পরীক্ষাটা ঠান্ডা মাথায় দিয়ে আসা, এটাই বলবো। এমসিকিউটা নাম্বার তোলা যায়, এমসিকিউটা তুলে রাখলে ডেসক্রিপটিভটা একটু ভ্যারি করে দিলেও একটা কাজে লাগে। আমার ক্ষেত্রে 540 প্লাস মতো ছিল। তো অপশনালটা এবং ডেসক্রিপটিভ পেপার গুলো ভালো দিয়েছিলাম। অপশনালটা খুব ভালো করে কেটেছিলাম সেলফ নোট করে। তো ওটাতেও আশা করছি ভালো হয়েছে। শেষ পর্যায়ে চলে এসেছি, এরপর আমি একটু ডিসকাশন করবো বা জানতে চাইবো যে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে। আর আপনার যেদিন ইন্টারভিউ ছিল, যেহেতু এটা প্রথম ইন্টারভিউ, সেক্ষেত্রে আর কি সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, ইন্টারভিউ পিরিয়ডের আগে আমাদের মধ্যে একটা বেশ একটা এক্সাইটমেন্ট বা অনেক আনসার্টেনিটি মাথার মধ্যে ঘুরতে থাকে। প্রথমত তো মেন্স এর রেজাল্ট। মেন্স পরীক্ষা এখন তো আমাদের প্রত্যেকটা স্টেপে 1-1.5 বছর করে লাগিয়ে দিচ্ছে। প্রিলিমস এর পরে প্রিলিমস এর ফর্ম ফিল আপ থেকে পরীক্ষা হওয়া 6-7 মাস, প্রিলিমস এর পরীক্ষার পরে আবার রেজাল্টের মাঝে 1-1.5 বছর, আবার প্রিলিমস এর মেন্স হওয়ার পরে তারপরে 1-1.5 বছর, এই করে এগিয়ে আছে। তাহলে ওই পেশেন্সটা ধরে রাখা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো যে শুধু ওই যখন গ্যাপটা পাওয়া যাচ্ছে, শুধু বিসিএস এর মাথায় হেডেক নিয়ে না করে আরো আদার্স অনেক এক্সাম আছে, ব্যাকআপ হিসেবে সেটা যদি খুব প্রয়োজন হয় দেওয়া যেতে পারে। বা অন্যান্য তো আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে সতেজ রাখা, এক্সারসাইজ করা, মানসিক এবং দৈহিক স্বাস্থ্যটাকে বজায় রাখা খুব জরুরি। এবার রেজাল্টটা যখন বেরিয়ে গেল, মেন্সের রেজাল্টটা বেরোনোর পরে আমার ইন্টারভিউ আমি ডেটটা পেয়ে গেলাম। যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় 1-1.5 মাসের মধ্যে, তাহলে তো খুব ভালো। যেমন ওই 1-1.5 মাসের মধ্যে নিজেকে কন্টিনিউয়াস করে আমি পরীক্ষাটা দিয়ে দিলাম, প্রিপারেশন ইন্টারভিউটা দিয়ে দিলাম প্রিপারেশন। কিন্তু আমাদের যখন এই 4-5 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে এই সময়টা কিভাবে কোপ আপ করবো? প্রথমত কিছু বেসিক যে জিনিস, যেটা আমাদের জানতেই হবে, যেমন নিজের ডিস্ট্রিক্ট, নিজের এরিয়া, লোকালিটি, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিছু কমন কিছু কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞাসা করা হয়, কিছু সেন্সাস রিলেটেড, তাহলে এই বেসিক বেসিক জিনিসগুলো, বা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, তাহলে এইগুলো আমি একটা নোট ডাউন করে দেবো খাতায়। আমি নোট ডাউন করে সুন্দর করে টপিক ওয়াইজ রেডি করে নিলাম। সেটা ধীরে 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 আমি সময় হিসাবে নিজের টাইম ম্যানেজমেন্ট করে নিলাম। তো এটা আমার একটা সময় কাজে লেগে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে পার্সোনালিটির ক্ষেত্রে আমাকে নিজে থেকে একটু প্র্যাকটিস করা, যে আমি কেমন ভাবে বলতে পারছি। নিজে থেকে মিরর প্র্যাকটিস করা যেতে পারে, বা বাড়ির কাউকে বসে একটু কোশ্চেন অ্যান্সার করে ফরম্যাট একটু প্র্যাকটিস করা যেতে পারে। তাহলে নিজের স্ট্রেংথ আর উইকনেসটা বোঝা যায়। তো এইভাবে নিজেকে গ্রুম করার পরে আহ, কিছু ইন্টারভিউ, মক ইন্টারভিউ দেওয়া যেতে পারে।
মক ইন্টারভিউ যদি কলকাতার আশেপাশে থাকা যায় তো তারা খুব সহজেই মক ইন্টারভিউ দিতে পারে, এবং যারা প্রত্যন্ত এলাকার গ্রামীণ এলাকার যদি মনে করে যে আমরা তো মক ইন্টারভিউ দিতে পারবো, সেক্ষেত্রে কোনো পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়াল যেটা ইন্টারভিউ হয় ওনারা খুব একবার আতস কাচের মতো খুব পরখ করে নিতে পারবেন, খুব ভালো করে ওরা যাচাই করবেন যে তার মধ্যে কতটুকু যোগ্যতা রয়েছে। তো নিজের কনফিডেন্ট থাকতে হবে, নিজের মানসিক এবং দৈহিক সুস্থভাবে নিজেকে রাখতে হবে, এবং এই বেসিক জিনিসগুলো জেনে যেতে হবে, ওখানে কনফিডেন্টলি ডেলিভার করতে হবে। যেটা আমি জানি এটা ক্লিয়ার কাট কনফিডেন্ট বলতে হবে, যেটা জানি না সেটা খুব নম্র ভাবে বলতে হবে, সরি স্যার বা সরি ম্যাম, এটা আমার জানা নেই, আমি এটা অবশ্যই জেনে নেব। ব্যাস। এইভাবেই ইন্টারভিউটাকে কিন্তু ট্যাকেল করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন যে আপনার ইন্টারভিউ যেদিন ছিল সেদিনের experience টা কেমন? আচ্ছা, আমার ইন্টারভিউ যেদিন ছিল, স্বভাবত ইন্টারভিউর আগের দিন বা পরীক্ষার আগের দিন আমাদের ঘুম আসে না। তো আমি বলবো যে আগে মোটামুটি ডিনার করে 9টা 10টার মধ্যে বেডে চলে যেতে, বেডে মোটামুটি তার মধ্যে 1 ঘন্টা লাগে ঘুম আসতে। তো আগের রাত্রের ঘুমটা খুব জরুরি, খুব একটা কোয়ালিটি স্লিপ নিতে হবে, খুব সুন্দর করে ঘুমিয়ে তারপর সকালবেলায় ফ্রেশ হয়ে আমি সেইভাবেই সকালে উঠে আহ স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম। এবং যারা গ্রাম থেকে মুর্শিদাবাদ নদিয়া থেকে যাচ্ছে, তারা 1 দিন 2 দিন আগেই কলকাতায় গিয়ে কোনো বন্ধুর কাছে বা কোনো হোটেল থেকে থেকে যেতে হবে, 2 1 দিন সেখানে থাকার ব্যাপার আছে। সকালবেলায় টাইম হাতেই নিয়ে বেরিয়ে যেতে হবে। তারপরে ওখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে পরপর পরপর সিরিয়াল ওয়াইজ সেখানে ডকুমেন্ট গুলো। আর একটা সাজেশন দেবো অ্যাসপিরেন্টদের, ডকুমেন্ট গুলো আগে থেকেই যেন সুন্দরভাবে অ্যাটাচ করে নেওয়া যায়, হয় সেখানে জেরক্স অরিজিনাল গুলো, নাহলে ওখানে একটু সময় লাগতে পারে। তো ওখানে সিরিয়াল ওয়াইজ পরপর বসিয়ে দুজন দুজন করে নিয়ে যাওয়া হয়ে পড়ে, এবং একজন বাইরে ওয়েট করে, একজন ভেতর ঢোকে। তো আমি যখন এন্টার করলাম, গ্রিড করলাম, গ্রিড করার পরে মেম্বার থাকেন, 3 4 জন মেম্বার থাকেন, সঙ্গে একজন সাইকোলজিস্ট স্যার বা ম্যাডাম বসে থাকেন। তো আমার ক্ষেত্রে চেয়ারম্যান ম্যাম ছিলেন, আরো 2 জন স্যার ছিলেন, আর একজন সাইকোলজিস্ট ম্যাম ছিলেন। তো ম্যাম প্রথমে একটু ঢোকার পরেই কিছু বেসিক কোশ্চেন করলেন, যে আহ, তুমি কোথা থেকে আসছো, বা তারপরে কিছু বেসিক কিছু কোশ্চেন। এবার কিছু কোশ্চেন থ্রো আউট হচ্ছিল, র্যাপিড কোশ্চেন, র্যাপিড ফায়ারের মতো, সেন্সাস রিলেটেড, ম্যাটার্নিটি মডেলের রেট কি, আহ, তোমার ডিস্ট্রিক্টের, স্টেটের, তোমার কান্ট্রি, এরকম কিছু কোশ্চেন পর পর বললেন। তারপরে তুমি কেন বিসিএস অফিসার হতে চাইছো, আহ, পঞ্চায়েত রিলেটেড কাজ কি। তো আমি তো খুব গ্রাম থেকে উঠে আসছি, এগুলো আমার খুব জানা ছিল, পঞ্চায়েতের কাজগুলো কি বা ব্লকের কাজ কি, বিডিও অফিসের কাজ কি, তুমি কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। তারপরে এখান থেকে অন্য একজন স্যারের কাছে গেলেন, তিনি গ্রাজুয়েশন রিলেটেড অনেক কোশ্চেন করলেন। তারপরে কিছু আমার অপশনাল রিলেটেড প্রশ্ন হলে অ্যানথ্রোপোলজি রিলেটেড। তাহলে এইরকম রোটেট করে কিন্তু সব বিষয়গুলো কভার করার পরে মোটামুটি 20 মিনিট হয়েছে। যারা ইংলিশে মোটামুটি শুরু করেন, কিন্তু পরের দিকে আর বাংলায় ওনারা শিফট হয়ে যান। তো আমার ক্ষেত্রে ইংলিশটা অনেকটা ফ্লুয়েন্ট হচ্ছিল, তো ইংলিশে ম্যাক্সিমামটা ওনারা কন্টিনিউ করেছিলেন। শেষের দিকে 1 2 প্রশ্ন বাংলায় করলেন। এবং সাইকোলজিস্ট যিনি ম্যাম ছিলেন, আহ, উনি জিনিসটা অবজার্ভ করছিলেন, কোনো কোশ্চেন করেননি। তো আমি যখন ওপরে উঠে আসি, ইন্টারভিউ বললো ঠিক আছে আপনি এবার আসতে পারেন। তো উনার একটা মানে বোঝা যায় যে আমার ইন্টারভিউটা ভালো হলো কি খারাপ হলো, ইন্টারভিউ রুমের মধ্যে নিজে থেকে একটা আন্দাজ করা যায়। এবং ওদের একটা ইমপ্রেশন পাওয়া যায়। তো আমি একটা ইমপ্রেশন পেয়েছিলাম ফিডব্যাক টাইপ। তো ম্যাম বলেছিলেন যে হ্যাঁ তুমি তো খুব সুন্দর ইংলিশটা ফ্লুয়েন্ট বলছো, বা বেশ ভালো হলো তুমি আহ, গ্রাম্য এলাকা থেকে কিভাবে কি করলে ইংলিশটা এত সুন্দর, কিভাবে তুমি প্রিপারেশনটা। বললাম যে আমি গ্রামটা থেকে পড়েছি, কিন্তু আমার গ্রাজুয়েশন পড়া বা তার পরবর্তী প্রিপারেশনটা পুরোটাই ইংলিশে হয়েছে, তো এক্ষেত্রে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, খুব একটা অসুবিধা হয়নি। তো এইভাবে ঠিক আছে তুমি আসতে পারো, এইভাবে আমার ইন্টারভিউটা কমপ্লিট হয়ে গেল, 20 22 মিনিট মতো হয়েছিল। তো এটাই। আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। আমি আবারও রিপিট করবো স্যার, অনেক ধন্যবাদ, এত গুরুত্বপূর্ণ আপনি আপনার লাইফের যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করছেন। আমি লাস্ট প্রশ্ন এটাই করবো যে আজকে আপনি সফল হয়েছেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের এক্সিকিউটিভ পদে আপনি সিলেক্টেড হয়েছেন। নেক্সট যারা দেবে, নেক্সট যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আপনি কি বলবেন যে তারা কিভাবে আর কি প্রিপারেশনটা শুরু করা উচিত? প্রথমত আমি এটাই বলবো যে আমি যখন পেরেছি,
এই সিচুয়েশন থেকে আমি যখন পেরেছি, প্রত্যেকটা পরিবার থেকে, গ্রাম হোক শহর হোক, যদি ভেতরে জেদ থাকে, অদম্য জেদ থাকে, ভেতরে খিদে থাকে, ইচ্ছে থাকে কিছু করব জীবনে, এটা ভেতর থেকে অনেকটা নিজে থেকে বুঝতে পারি, তাহলে এই জেদটা যদি থাকে তাহলে অবশ্যই পারা যাবে। ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আহ, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টেপের আগে যখন এগিয়ে যাব, ওই ডিসিশনটা নেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। একবার এগিয়ে যেতে শুরু করলে আস্তে আস্তে কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে গোলটা দেখা যাবে। এবং নিজের প্রতি কনফিডেন্ট থেকে একটু ফ্রি মাইন্ডে, খুব প্রেশার নেওয়ার দরকার নেই। আহ, এই প্রসেসটা একটু এনজয় করতে হবে, প্রেশার নিয়ে ফেললে কিন্তু শেষের দিকে কিন্তু হাঁপানিটা চলে আসে। তো একটু রিল্যাক্স ভাবে থাক, ফ্লেক্সিবল ভাবে যখন সময় পাবো একটু খেলাধুলা, বন্ধুদের সঙ্গে একটু ঘোরা, ফ্যামিলির সঙ্গে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এইভাবে কিন্তু নিজেকে ফ্লেক্সিবল রাখতে হবে, যেন আমার মাইন্ডটাও ঠিকভাবে কাজ করে, বডিটাও বেয়ার করতে পারে। তো সেইভাবে এগিয়ে যেতে হবে। সমস্ত রকম এখন তো অনেক রকম সুযোগ সুবিধা রয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। সবাই এগিয়ে আসবে যারা সফল ক্যান্ডিডেট। আমারও নিজের ইচ্ছা আছে যে কোনো রকম গাইডেন্স, সুযোগ সুবিধা যখনই কিছুটা পারবো ডেলিভার করবো অ্যাসপিরেন্টের জন্য। সবসময় পাশে থাকবো, এই প্রতিশ্রুতিটাই দিতে পারি। তো এবার একটু জানবো যে আমি যে 5 তারিখে যখন রেজাল্ট দিল, তো তারপরে কিভাবে দেখলেন আর এক্সপিরিয়েন্স কেমন ছিল যে রেজাল্ট দেখার পর? আচ্ছা, রেজাল্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি এই সাইকেলের মধ্যে অন্য কোনো তো প্রফেশনে যুক্ত নেই। আমি ওই কিছুটা কোচিং বা টিউশনই পড়াতাম, আরো অনেক আদার্স এক্সাম দিয়েছিলাম, টেট অনেক কিছু কোয়ালিফাই করে আসি, কিন্তু রিক্রুটমেন্ট হয়নি টেটের বা পুলিশ এসআই এসআই তো। কারণ খুব বাড়িতে পুরো চাকরি দরকার ছিল, তো এই এক্সামটার জন্য আমি খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমি আমার পুরো ফ্যামিলি। জানতাম ভালো একটা কিছু হবে, পরিশ্রম করেছি, পরীক্ষা ভালো হয়েছে, জাস্ট রেজাল্টটার জন্যই ওয়েট করে আছি বছরের পর বছর। এবং ইন্টারভিউটার জন্য অনেকটা লেন্দি প্রসেস ছিল, 4-5 মাস। তো এখানে ধৈর্যটার খুব অনেকটা পরীক্ষা হয়েছে। বেশ অনেকটাই পরীক্ষা, একটা সময় মনে হয়েছে যে না আর পাচ্ছি না, এতটা প্রসেস, এরপরে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাও হয়তো আর ভালো লাগবে না, কারণ অনেকটা সময় হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ইন্টারভিউটা শেষ হওয়ার জেনারেলি 15-20 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে এবার একটু দেরি হয়েছে, 1-1.5 মাস লেগেছে। তো রেজাল্ট বেরোনোর ঠিক আগে 2-1 দিন থেকে রেগুলার আপডেট পাচ্ছি ইউটিউবে বা চ্যানেলে, বিভিন্ন রকম টেলিগ্রামে। তো ওয়েট করছিলাম যে এই সপ্তাহে বেরিয়ে যাবে, তো প্রত্যেক দিন সকাল থেকে ওয়েবসাইট চেক করা, গ্রুপে দেখা, এভাবে দেখতে দেখতে আবার দিনের শেষে হতাশ হয়ে আবার ঘুমিয়ে যাওয়া, এরকম চলছিল সাইকেল পর প্রত্যেকটা দিন, এরকম 1 মাস থাকতে থাকতে যেদিন রেজাল্ট বের হয় বৃহস্পতিবার, সেদিনও আমি দুপুরে স্নান টান করে রেজাল্টের জন্য ওয়েট করছি। সেদিনও অনেকে বলছে আজ বেরোবে না। তো মোবাইলে স্ক্রল করছি, হঠাৎ করে রেজাল্টটা চলে আসলো, একজন বললো ভাই বলে রেজাল্ট আউট হয়ে গেছে, চেক করে নাও। রেজাল্ট দেখার পরে একটা বিরাট এক্সাইটমেন্ট। আমি পিডিএফটা ডাউনলোড করার পরে আমি প্রথমত দেখার সাহস পাচ্ছি না, আমি জাস্ট ডাউনলোড করে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ আমি দীর্ঘশ্বাস নিয়ে কিছুটা নিজেকে এই করে বেশ একটা সাহস জুগিয়ে উপরওয়ালা নামিয়ে তারপর আমি পিডিএফটা খুললাম। খোলার পরে আমি জাস্ট এক্সিকিউটিভ, আমি নামটা খুঁজছি যে আমার নামটা আছে কিনা, অন্য লিস্ট দেখার দরকার নেই, কারণ এক্সিকিউটিভটাই স্বপ্ন ছিল। তো ওটা জাস্ট নামটা দেখার পরে আমি অনেকটা বেশ রিল্যাক্স, রিলিফ পেয়েছি, এবং খুব আনন্দে দৌড়ে গিয়ে প্রথমে বাড়িতে বা আমাকে জানালাম, এবং ভাইকে সবাইকে জানানোর পরে আহ জানার পরে খুবই আনন্দ, বাড়িতে সবাই আনন্দিত, আত্মীয় স্বজন, গ্রামের পরিজন সবাই এসে আনন্দ করছে। এখন পর্যন্ত এইগুলো চলছে, অনেক দিনের পরিশ্রমের ফল। আর আমাদের বিশেষ করে এই এলাকার, আমাদের ব্লকের বা এই এরকম জায়গা থেকে এর আগে আমার তো জানা নেই কখনো এরকম ভালো করে জায়গাটা হলো। তো আশা করছি এরপরে আরো অনেকে সাহস পাবে, অনুপ্রেরণা পাবে, আরো অনেকে এগিয়ে আসবে। তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স, পরিশ্রমের ফল সত্যি খুব ভালো হয়। তাই। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম অনেক ভালো আর কি ক্যান্ডিডেট বা অনেক স্যারেরা রয়েছে, তাদের আর কি এক্সপিরিয়েন্স আরো আসবে আমাদের চ্যানেলে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্যার, আবারও অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।